নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেল RM স্টাডি সেন্টারে। আজ আমি আলোচনা করব ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে ফার্স্ট সামেটিভের ভূগোল বিষয়ে যে প্রথমেই যে স্কুলটি রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 1 নম্বর দাগে প্রথম প্রশ্ন রয়েছে, পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলে। অপশান এতে আছে অনুসুর অবস্থান, অপশান বিতে আছে অপসুর অবস্থান, অপশান সিতে আছে বিষুব, অপশান ডিতে আছে রবিমার্গ। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অনুসুর অবস্থান। চলো এই প্রশ্নটির উত্তরটি বইয়ের কোন জায়গায় রয়েছে সেটি আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয়। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে অপশান এ 11.2 কিমি, অপশান বি 12.2 কিমি, অপশান সি 13.2 কিমি, অপশান ডি 14.2 কিমি। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান এ 11.2 কিমি। এই প্রশ্নটির উত্তরটি দেখে নিই। কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ছুঁড়তে পারলে একে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলে, সেটা দেখতেই পাচ্ছ। সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগে। তার পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হলো অপশান এ 82 ডিগ্রি পূর্ব, অপশান বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান সি 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, অপশান ডি 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এখানে দেখো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় বলে ধরা হয়। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, অপশান সি 180 ডিগ্রি, অপশান ডি 80 ডিগ্রি। এটি সঠিক উত্তর হবে অপশান সি 180 ডিগ্রি। তারপরের প্রশ্ন, এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হলো এ গঙ্গা, বি ইরাবতী, সি ওব, ডি আমুর। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান সি ওব। এশিয়ার উত্তরে ওব, ইনিসি ও লেনা নদীর পলি সঞ্চয়ে এবং হিমবাহের কাজের ফলে এই সমভূমির সৃষ্টি হয়েছে। এই সমভূমিতে মাঝে মাঝে বন্যা হয়। তাহলে সঠিক উত্তরটি হয়েছে ওব। তার পরবর্তী প্রশ্ন, চীনের ম্যানচেস্টার বলা হয় অপশান এ চুংকিংকে, অপশান বি সাংহাইকে, অপশান সি নানকিংকে, অপশান ডি হুনানকে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সাংহাইকে। এই অঞ্চলে অবস্থিত সাংহাই চীনের বৃহত্তম শহর, শিল্পকেন্দ্র ও শ্রেষ্ঠ বন্দর। কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য একে চীনের ম্যানচেস্টার বলা হয়। তারপরে 2 দাগের প্রথমে যে প্রশ্নটি রয়েছে, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো। এর সঠিক উত্তর হবে উত্তরায়ণ। এখানে দেখো 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো উত্তরায়ণ। 2 নম্বর দাগে রয়েছে, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো। এর সঠিক উত্তর হবে ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। তার পরবর্তী প্রশ্ন, ড্যাশ নদীকে পিত নদী বলা হয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। এখানে দেখো হোয়াংহো নদী হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে একে পিত নদী বলে। তারপরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম হচ্ছে সৌদি আরব। তারপরে 2 এর বি এর দাগে যে প্রশ্নগুলি আছে দেখো,
2-এর 1-এ রয়েছে জিপিএসের পুরো নাম কি? এখানে দেখতে পাচ্ছ জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, তোমরা ইংরেজিতেও বলতে পারো গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপরে 2 নম্বর দাগে রয়েছে এভারেস্টে বায়ুচাপ কত? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 930 মিলিবার। 930 মিলিবার। তারপরে 3 নম্বর দাগে যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা দেখে নেব এবার। 1 নম্বরে আছে মুক্তিবেগ বলতে কি বোঝো? দেখতে পাচ্ছ কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি প্রতিবেগে ওপরের দিকে ছুঁড়তে পারলে সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, এটাই হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। তারপরের প্রশ্ন দেখো, 2 নম্বরের প্রশ্ন, মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয়? মার্চ থেকে জুন বা জুলাইয়ের সময়ে কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রির সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ বলা হয়। তারপরে 3 নম্বর দাগে রয়েছে অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখার পরিচয়। অক্ষরেখা পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। এখানে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ এই অক্ষরেখাগুলি সবই হচ্ছে আমাদের পূর্ণবৃত্ত। অক্ষরেখার ডিগ্রিতে 0 ডিগ্রি পরিমাপ করা হয়। অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমতে থাকে। এই যে নিরক্ষরেখা, এর পরিধি হচ্ছে সব থেকে বড়, এবং উত্তর মেরুর দিকে যখন যাবে তখন এর পরিধিটা কমতে থাকবে, এবং দক্ষিণ দিকেও যখন যাবে তখন তার পরিধি আস্তে আস্তে কমতে থাকে। অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়, এই অক্ষরেখার পরিধিটা কমে যায় কিন্তু মানটা আস্তে আস্তে বাড়তে থাকে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যায়। অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ হলো যথাক্রমে উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দু। 4 নম্বর দাগে আছে মহাকাশে মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন? পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কোনো বাতাস নেই, তাই মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাকে বাতাস ভরা থাকে। তা না থাকলে তাদের শরীরের ভিতরের বাতাসের চাপে শিরাধমনী ফেটে যেতে পারে। তারপরে 4 নম্বর দাগে একের প্রশ্নটি রয়েছে অপসূর অবস্থান বলতে কী বোঝো? বিষুব কথার অর্থ কী? এখানে দেখতে পাচ্ছ 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। এখানে দেখো এটা সূর্য, এটা পৃথিবী। এই যে অপসূর অবস্থান 4 জুলাই, এখান থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি 20 লক্ষ কিমি, এবং এই সূর্য থেকে এটাও পৃথিবী যখন এই অবস্থানে আসে তখন এই দূরত্বটা সব থেকে কম হয়, 14 কোটি 70 লক্ষ কিমি। এই 3রা জানুয়ারি এই দিনটিকে বলা হয় অনুসূর অবস্থান, এবং 4 জুলাই এই দিনটিকে বলা হয় অপসূর অবস্থান। তারপরে যে প্রশ্নটি ছিল বিষুব কথার অর্থ কী? এখানে দেখতে পাচ্ছ বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি। তারপরের প্রশ্ন, এশিয়া মহাদেশের ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। চলো এটা আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ ভূমধ্য সাগরের তীরে সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডন প্রভৃতি দেশে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায়। এখানকার প্রধান বৈশিষ্ট্যটি দেখো, এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, এবং পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেমি। এখানে স্বাভাবিক উদ্ভিদটা দেখে নাও, প্রচুর ফলের গাছ যেমন জলপাই, আঙুর, লেবু, এছাড়া অন্যান্য গাছগুলো হলো কর্ক, ওক, অলিভ এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায় যেমন লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি। তারপরের প্রশ্ন, এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে দেখতে পাচ্ছ এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে আমরা 3টি নদী আলোচনা করে নেব। প্রথমে হচ্ছে গঙ্গা নদী। নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। নদীর দৈর্ঘ্য
2525 কিমি। মোহনা হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। তারপরে আছে ব্রহ্মপুত্র নদী, তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুংদুং হিমবাহতে, এবং এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। এর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। এবং তারপরে রয়েছে সিন্ধু নদী, এর নদীর উৎস হচ্ছে তিব্বতের মানস সরোবরে, এবং এই নদীটিরও দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, 2900 কিমি। এবং মোহনা হচ্ছে আরব সাগর। এই নদীগুলির সাধারণ বৈশিষ্ট্যগুলি দেখে নাও। নদীগুলি মৌসুমী জলবায়ু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত ও পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হবার জন্য বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট। 2 নম্বরে আছে নদীর নিম্নগতিতে বর্ষাকালে বন্যা দেখা যায়। 3 নম্বরে আছে অধিকাংশ নদীগুলির অববাহিকা অঞ্চল ঘনবসতিপূর্ণ। 4 নম্বরে রয়েছে নদীগুলি পরিবহন ও সেচের কাজে বিশেষ উপযোগী। তারপরে দেখো 5 নম্বর দাগে রয়েছে একে চিত্র সহকারে অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি এই পরীক্ষার জন্য তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখলে 1 নম্বর দাগেও এই প্রশ্নটি ছিল, এবং যে সর্বনিম্ন দূরত্ব ছিল পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে অনুসূর অবস্থান, এবং পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বোচ্চ দূরত্বকে বলা হয় অপসূর অবস্থান। এবং এই 5-এর 1 নম্বর দাগেও তোমাদের এই বড় প্রশ্নটি দিয়েছে। এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে রাখবে। এখানে দেখো আবার একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, তোমরা এটি ভালো করে পড়ে নেবে, এবং পরীক্ষায় যদি অপসূর অনুসূর আসে তাহলে এই ছবি সহ তোমাদেরকে করে দেখাতে হবে। তারপরে আছে এই প্রশ্নটিও তোমাদের এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য উল্লেখ করো। এখানে দেখো খুব সুন্দর করে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্যটি ভালোভাবেই দেওয়া রয়েছে। এই বিষয়গুলিকে তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলেই পার্থক্যটি তোমরা খুব ভালোভাবে মনে থাকবে। এখান থেকেই তোমরা এই পার্থক্যটি করে নেবে। তারপরে দেখো 3 নম্বর দাগে আছে বায়ুর চাপ কয় প্রকার ও কি কি। তারপরে আরেকটা প্রশ্ন আছে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। বায়ুর চাপ কাকে বলে এখান থেকে তোমরা মুখস্থ করে নেবে। এবং এই দেখো বিভিন্ন ধরনের বায়ুর চাপ অর্থাৎ বায়ুচাপের শ্রেণীবিভাগ 2টো ভাগে ভাগ করা হয়েছে, উচ্চচাপ এবং নিম্নচাপ। এখানে উচ্চচাপটি দেওয়া রয়েছে এবং এই পাশে নিম্নচাপটি দেওয়া রয়েছে। এগুলি তোমরা খুব ভালো করে যত্ন সহকারে পড়ে রাখবে। এখানে দেখতে পাচ্ছ সমচাপ রেখা, এবং এই যে সমচাপ রেখার যে 4টি বৈশিষ্ট্য আছে সেইগুলি তোমরা পড়ে নেবে। তারপরে 4 নম্বর দাগে রয়েছে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন, কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলে, তার সঙ্গে আছে সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন। চলো এই প্রশ্নগুলির উত্তর আমরা একে একে দেখে নিই। পৃথিবীর স্থলভাগের 3 ভাগের 1 ভাগ জুড়ে রয়েছে বৃহত্তম জনবহুল মহাদেশ এশিয়া। ভাবলে অবাক হবে 4টে ইউরোপ অথবা 1.5খানা আফ্রিকার সমান আমাদের এই মহাদেশ। এতই বিশাল যে পশ্চিম প্রান্তে যখন সূর্য ওঠে পূর্ব প্রান্তে তখন সূর্যাস্তের সময় হয়ে যায়। সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশ এশিয়ার এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই। তাই এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। আরেকটি দেখো ইয়াংশি নদীকে স্বর্ণরেণুর নদী বলে। এই প্রশ্নটি খুবই ভালো, তোমরা মনে রাখার চেষ্টা করো। এই প্রশ্নের উত্তরটি আমি আগেও আলোচনা করেছি, তোমরা দেখো আরেকবার। এই অঞ্চলে অবস্থিত সাংহাই চীনের বৃহত্তম শহর, শিল্পকেন্দ্র ও শ্রেষ্ঠ বন্দর। কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য একে চীনের ম্যানচেস্টার বলা হয়। এবং এই অঞ্চল দিয়ে যখন আমি শুরু করেছিলাম, তাহলে এই অঞ্চল বলতে কোন অঞ্চলটিকে বোঝানো হয়? হুনান থেকে চীন সাগরের মোহনা পর্যন্ত অঞ্চলটি ইয়াংশি নদীর বদ্বীপ অঞ্চল। তাহলে এই অঞ্চলেরই অবস্থিত সাংহাই, একেই চীনের ম্যানচেস্টার বলা হয়। তাহলে এই প্রশ্নপত্রটি খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হলো। এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলো না, এবং পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হব। এবং ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।